আমরা যে প্রসঙ্গে ছিলাম তামিম ইকবাল প্রসঙ্গ এবং বিসিবির একজন পরিচালক তার মন্তব্য প্রসঙ্গ, এই যে আমরাই আসলে নিজেদের মধ্যে নিজেরা একটা কথা বলে কথার লড়াই দিয়ে একটা নিজেদের চরিত্রে কালিমা লেপন বলেন কিংবা নিজেদের একটা সহজ পথকে কঠিন করে তোলা, এটা বরাবরই দেখা যায়। এই বিষয়টা আসলে কিভাবে বলবেন? ধন্যবাদ। যারা কমেন্টসগুলি করছে, শুধু এই নাজমুল সাহেব না, এর আগেও অনেকে কমেন্টস করেছে। আমাদের দেখতে হবে তারা কিভাবে আসছে এই বোর্ডে। একেবারে অবৈধ প্রক্রিয়া তারা কিন্তু বলে যে আমরা নির্বাচিত, অবৈধভাবে নির্বাচিত একটি বোর্ড। সেই বোর্ডের কর্মকর্তাদের মুখ থেকে আপনি এই ধরনের ভাষাই শুনতে পাবেন, এর থেকে ভালো কিছু শুনতে পাবেন না। আর যেভাবে তারা মানে একের পর এক মানে এরকম কথা বলছে, সেগুলি বাংলাদেশের ক্রিকেটকেই শুধু মানে কলঙ্কিত করছে না, পুরা জাতি দেখছে যে তারা যারা বসেছে তারা কারা, তাদেরকে কেউ চিনেও না। এবং তারা যে সমস্ত কমেন্টস করছে, দেখেন তামিমকে নিয়ে কি কমেন্টস করেছে। তামিম কিন্তু আমি বলবো যে রাজনীতি এখানে টানছি না, তামিম কিন্তু আমাদের দেশের একটা অ্যাসেট এবং সে বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গেছে সেটা যদি একটু চিন্তা করতো এই ভদ্রলোক, তাহলে জীবনে এই মুখ দিয়ে কথা বের করতে পারতো না। তামিম শুধু একটা কথা বলেছিল যে আমাদের ভবিষ্যৎটাও চিন্তা করতে হবে, যে আমরা যদি বিশ্বকাপ বয়কট করি সেই ক্ষেত্রে আমাদের খেলোয়াড়দের কি হবে, আমাদের ক্রিকেটের ভবিষ্যৎটা কি হবে, আমরা এই যে সাম্প্রতিককালে বিভিন্ন ইয়ার সাথে জড়িয়ে যাচ্ছি সেটা কি হবে, এই জিনিসটা মিন করেছিল। সেটার বিপরীতে সে যে ধরনের কমেন্টস করেছে, যেটা কায়সার ভাই বলল যে তার মানহানি মামলা করা উচিত ছিল তামিমের, অবশ্যই এটা করা উচিত ছিল। তাকে রীতিমতো হেয় প্রতিপন্ন করেছে। সে বাংলাদেশের একটা অ্যাসেট, তাকে যে ধরনের হেয় প্রতিপন্ন করেছে তার মামলা ছাড়া এটা বিকল্প কিছু নাই। যদিও আমাদের বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বলেছে যে এটা তার ব্যক্তিগত কমেন্টস, তারা ভুলে গেছে যে ক্রিকেট বোর্ডটা হলো 18 কোটি মানুষের একটি প্রতিনিধিত্বকারী একটি সংস্থা। যে ক্রিকেটটাকে যে বোর্ডের উনি অবৈধ ডিরেক্টর নির্বাচিত হয়েছে, সেই বোর্ডটা কিন্তু বাংলাদেশের সবার একটা ভালোবাসার জায়গা। এখান থেকে ক্রিকেট পরিচালিত হয়, সবার নজর কিন্তু এই দিকে। কিন্তু তারা ভুলে যায় যে আমি কি কমেন্টস করছি, কি কথা বলতে হবে, এই জিনিসটা তাদের মানে মাথায় আসে না। তাদের মানে কি বলবো, এতে আমি আমার ভাষা খুঁজে পাচ্ছি না যে তারা কি ধরনের কমেন্টস করছে। কিছুদিন আগে আমরা এক বোর্ড কর্মকর্তাকে বলতে শুনেছি যে যেভাবে হোক আমরা নির্বাচিত হয়ে এসেছি। 5ই আগস্টের পরে এর আগে যা হয়েছে, তখন তো আমরা দেখেছি নির্বাচন বলে কোনো শব্দ ছিল না, বৈধ তো নাই, অবৈধভাবে নির্বাচিত হয়েছিল সবাই একটা হস্তক্ষেপের মাধ্যমে। সেটা 5ই আগস্টের পরে আমরা ধারণা করেছিলাম বা আমাদের আশা ছিল, জাতির আশা ছিল যে এখন থেকে যে নির্বাচনগুলি হবে এটা একেবারে একটি আপনার উল্লেখ করার মতো এবং এক্সাম্পল হিসাবে বাংলাদেশে থাকবে, যে নির্বাচনটা হবে সেটা বাংলাদেশের মানুষ সবসময় বলবে যে এই সময় এই নির্বাচনটা এইভাবে হয়েছে। কিন্তু এই নির্বাচনটা গত 15 বছরের নির্বাচনকে হার মানিয়েছে। তো ওই সমস্ত এই বোর্ডের কর্মকর্তাদের কাছ থেকে তো একদম বাজে কমেন্টস আপনি শুনবেনই। সুতরাং আমরা চাই যে ঠিক আছে, এটা যেটা বললো যে ওই ব্যক্তি, ওনার যদি সৎসাহস থাকে মিডিয়াতে এসে বলুক যে আমি সরি ফর দ্যাট, আমি এটা ভুল করেছি, এটা বললে হয়তো কিছুটাও রক্ষা পাবে। এরপরে এমনও মন্তব্য এসছে যে আমি কেন সরি বলবো, এরকম আর কি বিষয়টা। আমরা এই দিকটা নিজেরাও না বাড়াই। আমার মনে হয় যে তামিম ইকবাল যে কথাটা বলেছেন, যে কথার প্রেক্ষিতে এই কথাটা এসছে, সেই জায়গায় যদি একটু যাই কাসের ভাই, যে ফিনান্সিয়ালি কত বড় ধাক্কা হতে পারে, ক্রিকেটের ফিউচারে যদি কোনো ধাক্কা, সেটার সম্ভাবনা কতটা আছে যদি এই বিশ্বকাপে আইসিসি কিংবা সেই ফোর্সটা করে যে না ভারতেই আসতে হবে, কারণ খুব কম সময়, এবং বাংলাদেশ যদি এটা না যায়, তাহলে কতটা কি মনে হয় যে ফিনান্সিয়াল? দেখুন, তামিম ইকবাল যে জিনিসটা চিন্তা করেছেন সেটা কি আপনার কাছে মনে হয় না যে আমিনুল ইসলাম বুলবুল এটা আগে চিন্তা করেছেন? আমিনুল ইসলাম বুলবুল তো আইসিসিতে আর তামিম ইকবালের চেয়ে আরো বেশি কাজ করেছেন। সো আমিনুল ইসলাম বুলবুল জানেন যে বাংলাদেশের আয়ের সবচেয়ে বড় জায়গা কোনটা। বিষয়টা হলো সেটা না, বিষয়টা হলো দুই জায়গায়। আপনি কোনো একটা অন্যায় যখন ঘটনা ঘটবে সেটার প্রতিবাদ আপনাকে অবশ্যই করতে হবে। আপনি যদি অন্যায়ের প্রতিবাদ না করেন তাহলে তো আপনি একদম পুরোপুরি একটা অন্যায়ের সঙ্গে সায় দিলেন। আপনার তো নিজস্বতা বলে কোনো কিছু রইল না। কিন্তু সেই প্রতিবাদ করতে গিয়ে আপনাকে সেই সঙ্গে মনে রাখতে হবে যে আমাকে নেগোসিয়েশনের জায়গাটাও কিন্তু রেখে দিতে হবে। আপনি পয়েন্ট অফ নো রিটার্ন বলে একটা কথা রয়েছে, সেখানে যদি আপনি চলে যান তাহলে কিন্তু আপনি ফিরতে পারবেন না। তো এটাই হলো গিয়ে তামিম ইকবাল সেই কথাটাই বলতে চেয়েছেন যে আমাদেরকে যে আলোচনা, যেটা আমরা প্রতিবাদ করতেই পারি, প্রতিবাদটা করার অবশ্যই আপনার রাইটস রয়েছে, কিন্তু আপনাকে আলোচনার জায়গাটুকু রাখতে হবে যাতে আপনার দাবিটা, যে দাবি আপনি করছেন সেই দাবিটা আপনি যেন সুপ্রতিষ্ঠিত করতে পারেন। আইসিসির সাথে যে ঘটনাটা বা
বিশ্বকাপ নিয়ে এখন যে ঘটনা ঘটেছে সেটা কি আপনি শাহবাগে আন্দোলন করে সমস্যার সমাধান করতে পারবেন? নেভার, কোনোদিনই পারবেন না। সেটা আপনাকে করতে হলে একটা যে জিনিসটা করতে হবে সেটার জন্য আপনাকে ক্রিকেট ডিপ্লোমেসি ইউজ করতে হবে, ক্রিকেট কূটনীতিটা ইউজ করতে হবে। আপনাকে কখনোই আইসিসিকে আপনার শত্রু বা প্রতিপক্ষ বানানোর কোনো উপায় নেই। তামিম ইকবাল সেই জিনিসটাই বোঝাতে চেয়েছিলেন, কিন্তু তিনি একটু যেভাবে বলেছেন সেভাবে হয়তো এটা মানে আপনার মিডিয়া আসেনি বা তিনি হয়তো সেভাবে বোঝাতে চাননি। তো এটা তো অবশ্যই যেখান থেকে আপনার সবচেয়ে বেশি ইনকামটুকু আসে, যেখান থেকে সবচেয়ে বেশি আয় আসে, যেটা আপনার সোর্স অফ ইনকাম, তার সাথে আপনি ঝগড়া করবেন কেন? তার সাথে আপনি ঝগড়া একসময় করতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে তার সোর্স অফ তার ইনকামটা আমার প্রয়োজন নেই, তাহলে আপনি তার সাথে একটা প্রতিপক্ষ হিসেবে বানাতে পারেন। সো এখানে প্রতিপক্ষ কিন্তু ভারত, প্রতিপক্ষ কিন্তু বাংলাদেশের কোনো মতেই আপনার আইসিসি না। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। সো এবং এটা ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন তাদেরকেও সেটা বুঝতে হবে, এবং তারা যদি সেটা না বুঝে শুধুমাত্র যদি প্রতিবাদ এবং স্লোগানের ভাষায় কথা বলেন, তাহলে আমার মনে হয় যে কখনোই সমস্যার সমাধান করাটা উচিত হবে না। কেন, এই সমস্যাটা তো ভারতের সাথে পাকিস্তানের ছিল, পাকিস্তান তো কত চমৎকার করে সমস্যার সমাধান করে ফেলেছে। তো পাকিস্তান যদি সেই ক্রিকেট ডিপ্লোমেসি ইউজ করতে পারে, তাহলে আমাদের এখন 25 জন পরিচালক যারা রয়েছেন তারা কেন পারছেন না?